এই ভালোবাসা তোমাকেই পেতে চায়। ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। তোমার কেমন লাগে মানে আমার মতো একটা বউ পেয়ে? আমি ওদের প্রেমের গল্পে একটু চলে যাই। তোমরা এত ছোটবেলায় বিয়ে করে নিলে কি ব্যাপার বলো তো? বিয়েটা করে নিলে আর কেউ কোনো কিছুতে বাধা দিতে পারবে না যে এটা করো না। একদম। ও লুকিয়ে একবার আমার গ্রামে এসেছিল একটা পুজোতে, আমাদের ওখানে পুজো হয়, ও আমায় দেখে গেছে, বাট আমি তো ওকে কখনো নোটিস করিনি। অনেকে বলে আফটার ম্যারেজ লাইফটা অনেক চেঞ্জ হয়ে যায়, বাট আমার লাইফে আমার মনে হয় সব থেকে ভালো দিকে একটা ভালোভাবে চেঞ্জ হয়েছে, যেটা আমি ডিজার্ভ হয়তো করি না। আর ওই যে তোমার মেসেঞ্জারে মেয়েগুলো মেসেজ করে, আমি এটাই সেগুলো শুনতে তো চাইছিলাম রয়েছে। যে এরকম কিছু হয় কি? সিরিয়াস খুব ঝগড়া হয়েছে, ব্রেকআপ হয়ে যাওয়ার মতো এরকম কিছু হয়েছে কখনো? হ্যাঁ বিয়ের আগে তো অনেক ব্রেকআপ হয়েছে। সৌরভ মেঘাকে ভালোবাসে, মেঘাও সৌরভকে ভালোবাসে। প্রপোজটা কে করেছে? मुझको बरसात बना लो, एक लंबी रात बना लो, अपने जज्बात बना लो जना। আচ্ছা তুমি বলবে না, দাঁড়াও, আমি দেখি সৌরভ ওকে কতটা ভালোবাসে। সৌরভ ওর পছন্দের একটা গান তুমি করো। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভয়েস। আমার কথা এপিসোডে আমি সানায়া, আর আজকে আমি দুজনকে নিয়ে বসেছি। বর্তমানে সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক নিয়ে বিভিন্ন রকমের উক্তি নীতিকথা চারিদিকে গিজগিজ করে। সেখানে সবচাইতে বড় প্রশ্ন আসে যে সম্পর্কে শেষ পর্যন্ত থেকে যায় কতজন। আজকাল বাচ্চারা মানে ছেলে মেয়েরা বিয়ে শুনলেই ভয় পায়। সেখানে আমার সাথে আজকে যারা দুজন আছে তাদের বয়স খুব একটা বেশি নয়, কিন্তু তারা বিয়ে করে ফেলেছে। তারা প্রেম করে বিয়ে করে ফেলেছে। 7 বছরের সম্পর্কে ছিল, কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে একসাথে থাকার। এবং সবচেয়ে বড় কথা, ছেলেটি এখনো সেভাবে প্রতিষ্ঠিত হতে পারেনি। তার প্রফেশন, তার প্যাশনকে তার প্রফেশন হিসেবে চুজ করেছে, আর মেয়েটি তার পাশে রয়ে গেছে হাতে হাত ধরে। আজকে আমি তাদের এই যে যাত্রা, তাদের এই সাহসিকতা, একে অপরের পাশে থাকার যে গল্প, ভালোবেসে একসাথে থেকে যাওয়ার যে গল্প, সেই গল্প, সেই আড্ডায় আমি চলে যাব তাদের কাছে সরাসরি। মেঘা আর সৌরভ আমার সাথে আছে, ওরা আমার থেকে অনেক জুনিয়র। বলো কেমন আছো মেঘা? একদম খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। সৌরভ কেমন আছো? একদম বিন্দাস। কেমন রয়েছেন আপনি? আমি খুব ভালো আছি। দুজন আজকে এসেছে একদম সেই বলে না ননির পুতুল টাইপের আর কি, জোরের পায়রা। তো ওদেরকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, খুব কিউট একটা সম্পর্ক। এবং ছেলেটি ও খুব গান করতে পছন্দ করে। ও বলছিল যে ও গান শেখেনি সেভাবে, কিন্তু ও পাবলিকের সামনে গান করে রিয়াকশন দেখতে চায়। সেখানেই মানুষ প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছে ওকে। তো আমরা কি একটা গান শুনে শুরু করতে পারি? নিশ্চয়ই। চলো একদম। একটা গান শোনাও। মেঘা আছে, আমি আছি, আমাদেরকে একটা গান শোনাও। অবশ্যই। কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়। এই ভালোবাসা তোমাকে পেতে চায়, এই ভালোবাসা তোমাকেই পেতে চায়। ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। ওয়াও, থ্যাংক ইউ।
কবে তুমি নাম ধরে ডাকবে, কবে হাতে হাত রাখবে? অলরেডি ও হাতে হাত রেখে ফেলেছে। মেঘা, নাম ধরে ডাকো না? নাম ধরে তো ডাকোই। হ্যাঁ, নাম ধরে ডাকে। ও এত রোমান্টিক ভাবে এত সুন্দর করে গান গায়, সিরিয়াসলি আমি নিজেও ওর ভিডিওগুলো দেখি, আমার খুব ভালো লাগে। আর আজকে সামনাসামনি শুনলাম, একদম স্টুডিওটা গম গম করে উঠলো। আর মন খারাপ থাকলেও, মুড অন্যরকম থাকলেও মনে কিন্তু রোমান্টিকতা চলে আসবে সৌরভের গান শুনলে। আমি ওদের প্রেমের গল্পে একটু চলে যাই। তোমরা এত ছোটবেলায় বিয়ে করে নিলে, কি ব্যাপার বলো তো? হ্যাঁ, তো অনেকেরই এই প্রশ্নটা আমায় করে। অনেকেই মানে জানতে চায় যে আমরা এত ছোট এজে কেন বিয়ে করে নিয়েছি। তো তাদের জন্য বলতে চাইবো যে অ্যাকচুয়ালি আমাদের বিয়েটা করার এত তাড়াতাড়ি কোনো প্ল্যান ছিল না। হয় যখন আমরা কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে থাকি, সেখানে অনেক সমস্যা পার্সোনাল লাইফ নিয়ে ফেস করতে হয়। তো এরমই একটা ছোট কারণের জন্য আমি আর সেইদিকে মানে বিষয়বস্তুটা অতটা জানাতে চাইছি না। তবুও বলবো এরকম একটা পার্সোনাল ইস্যুর কারণে আমরা ঠিক করি যে ঠিক আছে, এরপরে মনে হয় যেন বিয়েটা করে নেওয়া উচিত। বিয়েটা করে নিলে আর কেউ কোনো কিছুতে বাধা দিতে পারবে না যে এটা করো না, একদম। এটা পারবে না করতে। কারণ যেহেতু সবাই জানে যে সৌরভ এত সুন্দরভাবে ভিডিও করে, তার পেছনে আমি ক্যামেরাম্যান হিসেবে আছি। এবার সেটা অনেকেই অনেক রকমভাবে নেয় না, স্পেশালি রিলেটিভস আরও অনেককেই। তো সেই জন্য আমাদের একটা সিদ্ধান্তে বাড়িতে গিয়ে জানানো যে আমরা এরকম একটা ডিসিশন নিতে চলেছি, এটাই একটা কারণ ছিল। জাস্ট বিকজ অফ আমরা সোশ্যাল মিডিয়াতে আছি, আর আমরা চাইছিলাম যে আমাদের যেন না আর কোনো ইস্যু ক্রিয়েট হয় কোনো কিছুর জন্য আগামী দিনে। মেন আসলে- যে সমস্যাটা হয়, আমরা তো গ্রাম থেকে বিলং করি, সেখানের মানুষজনের চিন্তা ভাবনাটা একটু আলাদা রকম। যে আমরা শহর, গ্রাম ছেড়ে শহরে এসে ভিডিও বানাচ্ছি, একসাথে ভিডিও বানাচ্ছি, তো সেই জিনিসটাকে ওরা মানে ভালো ওয়েতে কখনোই নিতে পারে না, যেটা সত্যি। একদম, এখন একদম। এখনের সিচুয়েশন যেটা, বাস্তবটা যেটাই। তো আর সেটার কারণে আমাদের গ্রামের বাবা মারা রয়েছে, তাদেরকেও শুনতে হচ্ছে কথা যে আপনাদের ছেলে মেয়েরা এরকম বাইরে যে ভিডিও করছে। এই জিনিসগুলো যাতে আরো শুনতে না হয় মানুষের কাছ থেকে, সেই জন্য আমরা চেয়েছি অলওয়েজ যে আমাদের প্যাশন অলওয়েজ আমরা ফলো করব, তাতে আমাদেরকে যা করতে হয় করব, যাতে করে ফ্যামিলির কোনো প্রবলেম না হয়, ফ্যামিলিকে আরো কোনো কটু কথা কারোর মুখ থেকে না শুনতে হয়। তো আমরা সেই জন্য ঠিক করেছিলাম যে ঠিক আছে চলো এবার বিয়েটার করার পরে তুমি আমি দুজন মিলে এগোই, আরো কষ্ট করি, হার্ড ওয়ার্ক করি। ব্যাস এটাই হচ্ছে একটা রিজন যে আমরা এত কম বয়সে বিয়ে করে ফেলেছি। আসলেই মানে ইন্ডিয়াতে বিয়েটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার উপর আমরা বাঙালি, আর ওরা যেহেতু গ্রামে থাকে, শহরে তবুও কে কি করছে অতটা দেখে না, কিন্তু গ্রামে বাবা মায়েদের খুব একটা প্রেশার থাকে, ছেলে মেয়েরা কোথায় কি করছে, কোথায় যাচ্ছে। আর সেখানে ওরা সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করছিল রীতিমতো, ও ক্যামেরাম্যান হিসেবে কাজ করছিল। আসলে মেঘা সৌরভের পাশে থেকেছে, সৌরভ চেয়েছে যে মেঘা আমার পাশে থাকুক, আর ও পাশে থাকতে চায়, কিন্তু ওরা চেয়েছিল যে একটু দেরি হলেও সমস্যা নেই, কিন্তু সমাজ তো মানবে না, সমাজের সামাজিকতা বজায় রাখতে গিয়ে ওরা বিয়ে করে নিয়েছে। যাই হোক, আমি এবার জিজ্ঞেস করি তোমাদের সম্পর্কটা কতদিনের? মানে আমি তো সৌরভকে বলবো যে তুমি বলো যে মানে আমাদের সম্পর্কের সেই শুরুর দিকটা আমিও জানতে চাই, ওর কতটা মনে আছে। আসলে মেয়েরা তো বেশি বলে, ছেলেরা একটু কম এক্সপ্রেস করে, দ্যাটস ওয়াই ও সৌরভকে বলতে বলছে। আজকে বলে ফেলে সবকিছু। শুরুর দিনগুলো তো খুবই একদম ইন্টারেস্টিং ছিল, সেই ফেসবুক প্রেম বলে সেইভাবেই শুরুটা হয়েছিল। মেবি আজকে আমাদের সম্পর্কে প্রায় 8 বছরের কাছাকাছি হতে চলেছে। আচ্ছা, তো মানে 2017-র দিকে। হ্যাঁ, 17-তে। 17-র একদম শেষের দিকে। আমি মাধ্যমিক পাস করেছি, 11-এ পড়ি, ও তখন বোধহয় মাধ্যমিক পাস করেছে। হ্যাঁ, ওই সময়টা। তো প্রথম একটা মেসেজ ফেসবুকে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো, মেসেজ করলাম যে এরকম আমাদের শিলামপুর স্কুলে যেখানে পড়তাম সেখানে ভর্তি হওয়ার নিয়ে কথা মানে হয়েছিল, কনভারসেশন স্টার্ট হয়েছিল। তো সেখান থেকে ধীরে ধীরে একটা আমার বন্ধু চেনা ছিল, ওর সাথে পড়তো। বন্ধুটা বললো ওর এরকম আমাদের উল্টো সাইডে একটা গ্রাম রয়েছে, নদীর ওই পারে, তো ওখানে ওর বাড়ি ছিল, বেশি ডিস্টেন্স নয়। তো আমাদের সাথেই পড়ে, তাহলে ওকে বলবে যে দেখা করতে আমার সাথে একদিন, বা স্কুলে আমাদের দেখা করতে। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর এই কনভারসেশন স্টার্ট হয়েছিল। সেটার পরে ধীরে 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 স্কুলে আসা, কথা বলা, হ্যাঁ, যেচে যে হ্যান্ডশেক করা, এইভাবে ছেলেরা যেটা করে,
মানে কিউট কিউট একটা এরকম ব্যাপার। বিষয়টা এরকম হয়েছিল যে আমি স্কুলে গেছি আর ওকে মেসেজ করে গেছি যে আমার আজকে ফার্স্ট স্কুল, তাহলে তুমি সৌরভ, তাহলে আমি তো কখনো তোমার সামনে থেকে দেখিনি, তাহলে আমি ওকে ফার্স্ট থেকে তুই বলতাম না, তুমিই বলতাম, আই ডোন্ট নো আমি কেন বলতাম, বাট আমার ওটা প্রথম থেকে। তো আমি ওকে বললাম তাহলে তুমি আমার সাথে এসে কথা বলবে, আমাকে তো চিনতে পারবে, আমি তো কখনো তোমায় দেখিনি। ও লুকিয়ে একবার আমার গ্রামে এসেছিল একটা পুজোতে, আমাদের ওখানে পুজো হয়, ও আমায় দেখে গেছে, বাট আমি তো ওকে কখনো নোটিস করিনি। তো সেইখানে ও আমাকে এসে বলে যে স্কুলে একদিন হঠাৎ আমরা এরম ব্রেক টাইমে, যেখানে টিফিন টাইম হয়, ওই সময় দাঁড়িয়ে বান্ধবীদের সাথে গল্প করছি, ও এসে বলছে এরম ঠিক এইভাবে হাত দেখিয়ে, হাত হ্যান্ডশেক করে বলছে আমি সৌরভ সামন্ত বলছি। কারণ আমি বলছি ও আচ্ছা তুমি সৌরভ, ঠিক আছে। তো ওইখান থেকে হয় আমাদের কনভারসেশন স্টার্ট হয় না, যে ছোট্টবেলায় স্কুলে প্রেমের হ্যাঁ, যে ভালো ব্যাপারটা, লাগা। ভালো লাগা, কত ভালো লাগা, তো ওখান থেকে কথা হতো। বাট কেউ কাউকে মানে এরকম হবে কোনোদিন আগে কি আমরা কখনো ভাবিনি। তবে স্কুলটা শেষ হয়ে যাওয়ার পরে ও আমার থেকে আপার ক্লাসে ছিল, ও চলে যায় কলেজে, আমাকে পুরো একটা বছর স্কুলে আমি থাকতে হয়। ওখানে একটু ডিস্টেন্স তৈরি হয়েছিল, বাট আফটার দ্যাট অনেক কিছুর পরে, একটা সময়ের পরে যখন আমরা আবার কলেজে এলাম, তখন অন্য ধরনের ভিডিও করতো, সেখানে আমি মাঝের মধ্যে ক্যামেরা ধরে ভিডিও শ্যুট করে দিতাম। তখনও এই চ্যানেলটা ক্রিয়েট করেনি, যেটার থেকেও এত সাফল্যতা পেয়েছে এখন। তো ওইখান থেকে আমাদের শুরু, মানে আমি ক্যামেরাম্যান হিসেবে ওইখান থেকেই ওর সাথেই রয়েছি। আর এখন মানে বলতে পারো যে পার্সোনাল ক্যামেরাম্যান হয়ে গেছি, একদম পার্মানেন্ট টাইপের। একদম মানে অর্ধাঙ্গিনী এখন। একদম, একদম অর্ধাঙ্গিনী হয়ে গেছি। এখানে কেউ কিছু বলার নেই। আমার মা যেমন মাঝের মধ্যে বলতো যে, "হ্যাঁ, তুই লোকের হেল্প করে বেড়াস। তুই নিজেই কিছু করতে পারবি না, দেখে নিবি, কিচ্ছু হবে না। ও দেখবি অনেক দূর চলে যাবে, তোকে ছেড়ে দেবে।" এরম এরম এটা একটা এটা তো থিংকিং হ্যাঁ, থাকে এটা তো যে বলে। কেউ যখন অনেক ভালো কিছু করে, যারা ওই সময় হেল্প করে, আস্তে, আস্তে মানুষ তাদের মনে হয় যে না আরো বেটার অপরচুনিটি পেয়েছে, সেদিকে যায়। তবে ওকে আমি অ্যাজ অলওয়েজ কখনো বলিনি, এখনো বলিনি। কারণ নিজেদের মানুষদেরকে না বলা যায় না, এক্সপ্রেস করা যায় না। বাট আমি মনে, মনে অনেক সময় ভাবি যে ও ছিল ওই সময়, আমি এখন এটলিস্ট আমার মা মানে বলি না, জাস্ট মা বুঝে যায় যে কিভাবে এত থেকে গেল, এতদিন কিভাবে থেকে গেল, এত কথা বলতাম। বাট থেকে গেছে থেকে গেছে। মানে ও যায়নি ভালোবেসে। ছেড়ে। মানে এনি সিচুয়েশন, অনেক কিছু হয়েছে এর মধ্যে, অনেক প্রবলেমে পড়তে হয়েছে, অনেক, অনেক কথা শুনতে হয়েছে, যেগুলো হয়তো আমরা বলতেও পারবো না, এক্সপ্রেস করতে পারবো না। তো তারপরেও ও থেকে গেছে। তো এটাই বলবো যে থেকে যাওয়া মানে থেকে যেতে সবাই পারে না। এটাই। আমি পাশাপাশি জবটা এই কারণে করি, কারণ আমরা এখানে দুজনে থাকি। কলকাতায় এটা তো আমাদের নিজেদের বাড়ি নয়। তো আমার মনে হয় আমি একটা কাজের মধ্যে থাকলে আমার একটুখানি ভালো লাগবে, কাজের মধ্যে দিয়ে থাকতে পারবো। পাশাপাশি আর এখন যা সময় দিনকাল, মানে ভীষণ পরিমাণে এখানে ভাড়াতে এসে থাকা, নিজেদের সবকিছু নির্বাহ করা অনেকটাই টাফ হয়ে যায়। তো আমার মনে হয় আমি নিজেকে সামলাতে পারি, নিজের খরচটা চালাতে পারি। এটা আমার চলে যায়। আমার ভালো লাগে। চেষ্টা করব আগামী দিনে যদি আরো কিছু ভালো আমি করতে পারি, তো অবশ্যই চেষ্টা করব সেটা। আমি যদি এখানে আছি, আমি যদি ভালোভাবে থাকছি, খাচ্ছি, পড়ছি, হাসি খুশি, অনেকে বলে আফটার ম্যারেজ লাইফটা অনেক চেঞ্জ হয়ে যায়। বাট আমার লাইফে আমার মনে হয় সবথেকে ভালো দিকে একটা ভালোভাবে চেঞ্জ হয়েছে, যেটা আমি ডিজার্ভ হয়তো করি না। আমার এরকম মনে হয় অনেক সময় যে আমি কি ডিজার্ভ করি আদেও? অনেক সময় যখন আমি বাইরে কাজে যাই, অনেকে যখন আমায় দাঁড় করিয়ে জিজ্ঞেস করে যে, "তুমি সৌরভদার বউ না? তোমায় তো দেখেছি।" বা এই যে ব্যাপারগুলো, আই ফিল ভেরি প্রাউড যখন আমায় কেউ ওর নামে চেনে। সো ও মানে ওই জায়গাটা যে আমাকে করে দিয়েছে, আমি ওকে বলতাম, "তোমার দ্বারা কিছু হবে না, তুমি পারবে না, তুমি আমার কথা শোনো না।" একটা সময় যখন ভিডিও করতে যেতাম ভীষণ নার্ভাস ছিল। মানে ওর হাত পা কাঁপতো, গিয়ে ভিডিও করতে পারতো না। আমি বলতাম, "প্লিজ ভিডিও করো, প্লিজ ভিডিও করো। কিছু করতে হবে।" বাট ওটা শুনেছে, করেছে, আজকে এইখানে রয়েছে। আমি তো বলব যে তুমি এইভাবেই থাকো আর যেমন আছো, এটাই একটা মেয়ের কাছে অনেক বড় ব্যাপার। আর এটা ভিডিওর জন্য নয়, বাই মাই হার্ট আমি এই কথাটা বলছি। যে অনেকে আবার কমেন্ট করে যে এইটা ২ দিনের জন্য থাকবে আর তারপরে দেখবে কি হয়। সো আমি বলব যে বি পজিটিভ অ্যাজ অলওয়েজ। সো আমি ওই পজিটিভিটি নিয়ে অলওয়েজ আমি বাঁচি। আমি চাই যে পজিটিভ জিনিসগুলো যেন আমাদের মধ্যে থাকে। ঝগড়াঝাটি, খুনসুটি যে ব্যাপারগুলো, ওগুলো তো রয়েইছে।
বলো বলো, শুনি। কি শুনে বলো? এই যে ধরো জিজ্ঞেস করলো দিদি যে মানে ওই তারপরে তোমার কেমন লাগে মানে আমার মতো একটা বউ পেয়ে? লাইফে যেটুকু দরকার ছিল, মানে লাইফে সবাই চায় একটা মেয়েকে যে তার সব দিক থেকে পরিপূর্ণ করতে পারবে। যদি বলে রান্না খাওয়ার থেকে, তার যত্ন নেওয়ার থেকে, তার প্রফেশনাল বা কাজে হেল্প করাতে, সমস্ত দিক থেকে আমার মনে হয় পারফেক্ট। আমি হুম। যদি একটা ভিডিও করছি, একটা গান করছি, সেখানে আমার যদি ভুল ত্রুটি হচ্ছে, কিছু সুর কেটে যাচ্ছে, আমাকে বলছে আবার করো। আমি রান্না করতে গেলে, কিছু কাজ করতে গেলে এই কাজটা ভুল হচ্ছে, ধরিয়ে দিচ্ছে। এই জিনিসটা মানে যে কারেন্ট টাইমে পারফেক্ট করে দিচ্ছে, সেটা লাইফে অনেক মানুষের অভাব আছে। মানে আমি তো এতটা কোনোদিনও মানুষের সামনে এসে যে গান করি, এতটা সাহস তো কোনোদিনই আমার হয়নি। একটা মানুষ সামনে থাকলে সে আমাকে সামনে থেকে সাহস জোগাচ্ছে, সে কিন্তু ক্যামেরার ওই পারে রয়েছে, সে আমাকে বলছে যে এইভাবে করো বা এইটা করো, এইটা করলে মানুষ ভালো বলবে, সাহস বলবে। তো এইটা শুধুমাত্র ভালোবাসা থাকলেই হয়। কলকাতাতে কতদিন থাকছো তোমরা? কলকাতাতে আমরা এসেছিলাম তোমার আই থিঙ্ক সো 2023 ডিসেম্বরে। ওকে। ওখান থেকেই হয়ে গেল 1-1.5 বছরের বেশি, মানে 2 বছর প্রায় হতে যাচ্ছে। তো তার আগে গ্রামে যখন থাকতে কিভাবে দেখা করতে দুজন? গ্রামে না, যখন গ্রামে ছিলাম না, মানে গ্রামে কি হয় এই ব্যাপারগুলো ভীষণ অন্যরকম ভাবে দেখা হয়। ওই জন্যই জিজ্ঞেস করলাম যে লুকিয়ে লুকিয়ে কোথায় দেখা করতে বলো। হ্যাঁ, এখন তো বিয়ে হয়ে গেছে, এখন কিছু বলবে না কেউ বললেও। না, দেখা করা আমাদের একটাই জায়গা ছিল, সেটা হচ্ছে স্কুল। মানে দেখা হবে, কথা হবে, স্কুলে যাব, টিফিন টাইমে বেরিয়ে খাবো, এটা একটা ছিল। এছাড়া মানে পার্টিকুলার ভাবে সিরিয়াসলি কখনো আমরা ওরকম দেখা থাকা করতাম না। বাট কলেজ লাইফে ভীষণভাবে কলেজ বাঙ্ক করে ঘুরেছি, ভিডিও করেছি, এখানে ওখানে ঘুরেছি, মজা করেছি, খেয়েছি, ভীষণ পরিমাণে কলেজ লাইফটা আমরা এনজয় করেছি। যেরকম বলে না যে কলেজ লাইফে একটা প্রেম হয়, তো স্কুল লাইফে ওটা বুঝতাম না, কারণ তখন বয়সটা অনেকটাই কম ছিল। বাট কলেজ লাইফে গিয়ে অনেক ঘুরেছি, অনেক অনেক জায়গা ঘুরেছি। সৌরভ কিন্তু চুপচাপ, মানে ও বলছে, ও শুনে যাচ্ছে, ঠিক আছে, মানে সবকিছু ঠিক আছে, কিন্তু ও খুব কম কথা বলে। আমি সৌরভকে জিজ্ঞেস করি, তুমি এই যে শহরে ঘোরাফেরা করো, এই যে গান করো, তুমি এখন ছোট, ইয়াং, ঠিক আছে, ও রাগ করবে না, ঠিক আছে, আমি তবু জিজ্ঞেস করছি, তোমার প্রপোজাল আসে না? মেয়েরা প্রপোজ করে না? মেয়েরা খুব গান করা ছেলেদের খুব পছন্দ করে। গান বলে কেউ যদি কখনো দেখা হয়, দাদা তোমার গান শুনেছি, দেখি ভালো লাগে। এবার কেউ যদি ফ্রি টাইমে ফাঁকা থাকে, বলে গান শোনাতে। ধরুন পার্কে ফার্কে তো যাই ভিডিও বানাতে টুকটাক, সেখানে কারোর সাথে দেখা হলো, ছেলে কিংবা মেয়ে, ছেলেরাই বেশি আসে, দাদা গান শোনাও। তো শোনাই একটা দুটো, বলি আমি শুট করতে এসেছি, ভিডিও করতে এসেছি, দাঁড়াও, হ্যাঁ শুনিয়ে দিই একটা। যে যেমন যা রিকোয়েস্ট করে আমি রিকোয়েস্ট রাখি মানুষের। আর ওই যে তোমার মেসেঞ্জারে মেয়েগুলো মেসেজ করে, আমি এটাই শুনতে চাইছিলাম যে এরকম কিছু হয় কিনা। প্রতিদিন কত কত মেসেজ, মানে ওর মানে মেসেঞ্জার যদি কখনো আমি খুলি, এত পরিমাণে মেয়েরা মেসেজ করে যেখানে লেখা থাকে দাদা আই লাভ ইউ, একদিন দেখা করো, আরো অনেক কিছু ব্লাবলা। বাপরে, ভীষণ পরিমাণে মেসেজ ঢুকতে থাকে। ও আমায় বলে দেখো আমি আমার কাজ করে যাচ্ছি, ওরা ওদের কাজ করে যাচ্ছে। তোমার রাগ হয় না দেখে? না, সত্যি কথা বলবো যে আমার রাগ হয় না, আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। ভালো লাগার রিজনটা আমি বলছি। ও আমাকে একটা সময় বলতো, যখন আমি কলেজ লাইফটাই ছিলাম, যে আমি তো দেখতে ভালো না, আমি তো কালো, আমি যে ভিডিও করি, তুমি যে আমায় ভিডিও করতে বলো, সো আমি তো কেউ দেখবে না, আমি তো সুন্দর না। তো আমি তখন ওকে একটা কথা বলেছিলাম যে দেখো, তোমার মধ্যে যেই সুন্দর একটা গুণ আছে না, তুমি যখন নিজের গুণটা বুঝতে পারবে, তখন দেখবে ওই গুণের জন্য তোমায় অনেকেই ভালোবাসবে। তো এখন সেটা আমি বুঝতে পারি যে আমি কথাটা সেদিন ভুল বলিনি। এখন এত মানুষ ওকে ভালোবাসা দেয়, ভালোবাসে, মানে এত মানুষ চেনে, ভালোবাসে, তাই জন্য ওকে মেসেজ করছে দাদা এই ওই। সো আই ফিল ভেরি প্রাউড কি অ্যাটলিস্ট আমি যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে। আমার তাতে না কোনো রাগ আছে, না কোনো খারাপ লাগা। অ্যাজ অলওয়েজ আমি ওকে বলে যাই তুমি এইভাবেই থেকো, তুমি আরো ভালোবাসা করেও লোকের, আমার কোনো অসুবিধা নেই। কি মিষ্টি, কি মিষ্টি, এইভাবে কেউ বলে না। মানে কোনো প্রেমিকা কিংবা কোনো স্ত্রী তার হাজবেন্ড কিংবা প্রেমিককে এইভাবে তো অন্তত বলে না।
আর সৌরভের যে আজকে এত ফেমাস, ওর গানকে সবাই এত ভালোবাসে, পছন্দ করে, সৌরভের এই পরিশ্রম তো আছেই, কিন্তু তার পিছনে 50% কিন্তু এই মেয়েটি, সেটা কিন্তু অনেকে হয়তো জানে না। 50% বললে হবে না, 80%, 20% আমার থেকে। ইয়েস, এটা আমি আমি শুনতে চাইছিলাম যে সৌরভ শুধুমাত্র কিছু বলুক। শুধুমাত্র খালি গানটা করি, গানটা প্র্যাকটিস করে চলে যাই। কোথায় কিভাবে করব, স্ক্রিপ্টেড ভিডিও করলে যে আজকে এই প্ল্যানটাও দেয়, ভিডিও শুট তো সম্পূর্ণ ওর হাতে। মানুষের সাথে যদি কিছু কনভারসেশন করতে হয়, তাকে কি বললে সে ওদিক থেকে রিপ্লাই দেবে কিছু, সেগুলোও বলে দেয়। মানে সবকিছুই মেঘার প্রচেষ্টায় আজকে সৌরভ কিন্তু ভীষণ ইন্ট্রোভার্ট, ভীষণ। ও শুধু গানটাই মানে পুরো দিলসে করে দেয়, বেস্টটুকু দিয়ে দেয় এইটা গানের বলা জন্য। ভুল যে মানে আমার জন্য সবকিছু। একটা কথা তো মানতেই হবে যে নিজের মধ্যে যদি না কিছু ট্যালেন্ট বা নিজের মধ্যে যদি না গুণ থাকে, তোমার মধ্যে তোমাকে যতই কেউ বলুক যে তুমি এটা করো, এইভাবে করো, তুমি করতে পারবেই না কখনো। তো সেই দিক থেকে আমি যখন ওকে বলি যে তুমি এইভাবে করো, ও ঠিক ওইভাবে যে করে ফেলে। সো এটা কতজন পারে? এটা অনেকজন পারে না। আমায় যদি এখন কেউ এসে বলে যে আমাকে পাবলিক প্লেসে, যেখানে অচেনা মানুষ, সেখানে গিয়ে একটা গান শোনাতে হবে, আমি তো ভীষণ ভয় পাবো। আমি তো পারবো না করতে, আমি তো ভীষণ বকা খাবো। বাট ও ওটা করে ফেলে। আমি ভাবি মানে ও করে কি করে, আমি নিজে ভয় পাই। বাট আমি ওকে সবসময় বলি করো করো, ভালো হচ্ছে, এইটুকুই। এই যে মেঘা এত মানে প্রশংসায় তোমার পঞ্চমুখ, আর এত ভালোবাসা, এর পরিপ্রেক্ষিতে তুমি তো কথা তো কম বলছো, তাহলে একটা গান শুনিয়ে দাও মেঘাকে। মানে ওর যে কথা, ওর এত ভালোবাসা এক্সপ্রেস করছে এখানে ক্যামেরার সামনে, এবং নির্দ্বিধায় বলা যায়। ওর চোখে সিরিয়াসলি আমি পুরো দেখতে পাচ্ছি, ওর চোখে জল চিকচিক করছে ও যখন বলছে ওর ভালোবাসার কথা, ওর শ্বশুর বাড়ির কথা। মানে ও পুরো পুরো অবসেসড বলা যায়। তো তার পরিপ্রেক্ষিতে একটা গান শুনিয়ে দাও প্লিজ। নিশ্চয়ই, একটা গান মনে পড়ছে, শোনাও ছোট করে একটা গান। খুব সুন্দর, গিটারটাও দারুণ বাজায় কিন্তু। তুমি কি জানো, কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে। তুমি কি জানো, কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে। তার মনের যত কথা, তার গোপন প্রেমের ব্যথা, তার মনের যত কথা, তার গোপন প্রেমের ব্যথা বলে যায় আমার গান, আজ বলে যায় আমার গান। মনে রেখো আমার গান, শুধু মনে রেখো আমার গান। কত যে কথা মনে লুকোনো, হয়নি তোমাকে আজও শোনানো। বলে যায় আমার গান, আজ বলে যায় আমার গান। মনে রেখো আমার গান, শুধু মনে রেখো আমার গান। সাবাস। থ্যাংক ইউ। কি দারুণ, কি দারুণ, কত যে কথা মনে লুকোনো। সত্যি সৌরভের মনের মধ্যে কথা অনেক আছে, কিন্তু ও যেহেতু বলতে পারে না, ও যেহেতু ইন্ট্রোভার্ট প্রকৃতি, তাই হয়তো বলে উঠতে পারে না। কিন্তু গানের মধ্যে দিয়ে মেঘাকে কিন্তু ভীষণ ভাবে বুঝিয়ে দেয় যে ও আসলে অতটাই ভালোবাসে যতটা মেঘা ওকে ভালোবাসে। এটা তো আমি মানবো, আমি একদম 100% এগ্রি করবো এই ব্যাপারটাতে। আমি জানি ও কখনো বলে না। এই যে আই লাভ ইউ কথাটা, মানে আমাদের ভালোবাসাটা প্রকাশ করি আমরা এই শব্দটা বলে, ও আমাকে এটা অনেক কম বলে। আমি মাঝে মধ্যে যখন জিজ্ঞেস করি তুমি কেন বলো না, কেন বলো না, আমি তো মাঝে মধ্যে তোমায় বলি
যে আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি, তুমি কেন বলো না? তো আমার একটা কথা বলে যে ভালোবাসা কি সবসময় বলে বোঝানো যায়? এই যে তুমি দেরি করে ফিরলে, তোমার জন্য খাবারটা বানিয়ে রাখলাম, এটা ভালোবাসা নয়? এই যে ধরো So ঘরে sweet. এই জিনিসটা নেই, তুমি আমাকে বলনি আনতে, এই যে আমি এনে রাখলাম, এটা ভালোবাসা নয়? সো আমার মনে হয় ও কম কথা বলে, বাট যখন বলে তখন অনেক বড় কথা বলে ফেলে। আর ওটা আমার খুব ভালো লাগে। আমি ওকে কখনো এগুলো বলি না, কি যে আমিও বুঝতে পারি কি হি ইজ লাভ মি সো মাচ। কি সুন্দর, কি সুন্দর। এই যে দেরি করে বাড়ি ফিরলে রান্নাটা করে রাখলাম, এটা কি ভালোবাসা নয়? এরকম আদর করে যদি কেউ বলে, মেঘা তো ক্যা কোই ভি এসে পিঘল যায়গা। হ্যাঁ, আসলেই। তো সৌরভ মেঘাকে ভালোবাসে, মেঘাও সৌরভকে ভালোবাসে। প্রপোজটা কে করেছিল? আমি আমি এটা এক্সপেক্ট করছিলাম যে হ্যাঁ আমি প্রপোজ সেটার করেছিলাম। দিনটা কেমন ছিল? ওটা হচ্ছে কি, আমার মনে আছে আমাদের গাছের গোলাপ ফুল দিয়ে আমি ওকে প্রপোজ করেছিলাম। ওয়াও! তো ও আমায় বলেছিল, ভীষণ চালাক একটা ছেলে, ও চাইতো যে আমি ওকে বলি আর পরে গিয়ে কোনো সমস্যায় পড়লে যেন আমার উপরে দোষটা আসে, যে তুমি তো বলেছিলে। সো তখন আমি ওকে বলেছিলাম কি যে গেস এটা। তো তখন তো অনেক ছোট আমরা, তখন এগুলো বুঝতাম না, সত্যিই বুঝতাম না। বাট একটা সময়ের পর এখন গিয়ে মনে হয় যে দিনগুলো পেরিয়ে গেছে, বাট জিনিস মানে অনেকে বলে না যে সম্পর্ক যত বাড়তে থাকে তার মধ্যে টান ভালোবাসা কমতে থাকে। বাট ও আমাকে একটা কথা কি বলে যে যত দিন যায় জানো ভালোবাসা বাড়ে, কমে না। এরকম একটা মানুষ যদি লাইফে থাকে, গো ফর ইট, জাস্ট বিয়ে করে ফেলো। বিয়ে করে ফেলো। মানে হ্যাঁ। খুব ক্ষুদ্র একটা জীবন, কয়েকদিনের জীবন। একদম যদি মনে হয় যে কাউকে ভালোবাসতে ইচ্ছে হচ্ছে, কাউকে কারোর সাথে থাকতে ইচ্ছে হচ্ছে, একদম বিয়ে করে ফেলো। কিচ্ছুটি ভেবো না, যদি মনে হয় যে সে পারফেক্ট, একদম দুজনে যদি সম্মতি থাকে, তাই তো? হ্যাঁ, মানে এইটা ভাবলে হবে না সে দেখতে কিরকম, তার কত টাকা পয়সা রয়েছে, সে কিরকম লাইফস্টাইলটাকে মানে নিয়ে যাচ্ছে। জাস্ট ভালোবাসো সে কিরকম মন থেকে, এটাই। মেঘা কিন্তু পিচ্ছি একটা মেয়ের মতো লাগে ওকে বাইরে থেকে, কিন্তু ও এত বড় বড় কথা জানে ভালোবাসা সম্পর্কে। ভালোবাসা সম্পর্কে ওর অনুভূতিটা ভীষণ প্রবল। সৌরভেরও আছে, সৌরভ এক্সপ্রেস করে না। প্রচুর ঝগড়া হয়েছে, এরকম হয়েছে কখনো? হ্যাঁ, মারপিট অনেকবার। হয়ে যায় মাঝে মাঝে। মারপিট হ্যাঁ, কবে হয়েছে? মানে last? এরকম, মানে আমার যেমন আমি দাদার সাথে যেমন ঝগড়াঝাটি করতাম, মানে হয় না একটা খুনসুটি টাইপের, হুম। সো ওরকম হয়ে যায়। মেয়ে দেবো তোমায়, তুমি এরকম কেন করলে, এটা কেন করলে না, এটা করতে। আমার অ্যাকচুয়ালি আমি একটু ওসিডি টাইপের পার্সন। আমার যেই জিনিসগুলো, এটা আমি ধরো এখানে গুছিয়ে রেখেছি, আমার ওটা ওখানেই রাখা হবে। ও যদি ওটা ওলট পালট করে, সেই সময় তুমি ঠিক করে দাও কেন এটা ওলট পালট আছে। সো এই ব্যাপারগুলো নিয়ে মাঝে মধ্যে অনেক হয়, মানে অনেক জোরে জোরে হয়তো কথা বলছি, বাট আমরা দুজনকে না দুজনে বুঝি, এছাড়া আমাদের কেউ বুঝতে পারবে না পৃথিবীর। যদি আমাদের ফ্যামিলি মেম্বার কেউ শোনে যে ওরা এইভাবে কথা বলছে, ভাবে অনেক ঝগড়া করছে, বাট সেরম কিছু না, ওরা অনেক ভয় পেয়ে যাবে যে এরম হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে এরম কিছু নয়। আমরা অনেক জোরে কথা বলে উইদিন 5 মিনিট ঠিক হয়ে যাব, আমাদের আর কিছু লাগবে না, কেউ বোঝাতে লাগবে না, কিছু না। বাট এটাই আমরা, এইভাবেই চলে। সিরিয়াস খুব ঝগড়া হয়েছে, ব্রেকআপ হয়ে যাওয়ার মতো এরকম কিছু হয়েছে কখনো? হ্যাঁ, বিয়ের আগে তো অনেক ব্রেকআপ হয়েছে। অনেকবার, তার মানে ব্রেকআপ হয়ে গেছে আর কি, আবার আবার ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এরকম তো অনেকবার হয়েছে। এরকমও হয়েছে যে আমি একটা ইনসিডেন্ট শেয়ার করবো হুম। আফটার ম্যারেজ আর বিফোর ম্যারেজ। কি হয়েছিল, ওর সাথে আমার কোনো বিষয় নিয়ে একটা ঝগড়া হয়েছে, ঠিক আছে? কবে? বিয়ের আগে? বিয়ের আগে। ওকে। তো ঝগড়া হয়েছে, তো ও আমাকে ব্লক করে দিয়েছে। আমি না ভীষণ পরিমাণে, আমার এক্ষুনি চাই, মানে এক্ষুনি কথা বলতে হবে, এরকম টাইপের। আমি ওর বাবার ফোনে ফোন করছি, যার নাম্বার আছে তার ফোনে ফোন করছি, বাট নো রেসপন্স, সব দিক থেকে আমি ব্লক। তো ব্লক করে আমায় রেখে দিয়েছে। তার নেক্সট ডে অফিস এসছে, কথা বলেছি, আমরা কথা বলছি, একদম ঠিক হয়ে গেছে, বাট আমি স্টিল ব্লক। নেক্সট ডে যখন গিয়ে ও দেখছে, ও এখন অব্দি ব্লক করে রেখেছে। আনব্লক করে তারপর বলছে ও সরি, আমি তো ভুলে গেছিলাম ঝগড়া ঠিক হয়ে গেছে, আনব্লক করতে ভুলে গেছি। আর আফটার ম্যারেজ আই থিঙ্ক আমি অফিসে গেছি, ও কিছু একটা কথা নিয়ে, আমি কিছু একটা অর্ডার করছিলাম, ওর ওটা পছন্দ নয় যে আমি ওটা অর্ডার করি, তো বললাম তুমি চুপ করো, দিয়ে আমি ব্লক করে দিয়েছি। তারপরে ঘরে এসে দেখছি ওর নাম বর বলে সেভ করা আছে, দেখছি ও আমার ব্লক লিস্টে রয়েছে। তো এগুলো মানে
মানে বিয়ের পরে বরকেই ব্লক করে দিয়েছে, দিয়ে আবার ঘরে চলে এসেছে, বাড়িতে এসে বরের বাড়িতে এসে দেখছি যে বরকে ব্লক করে রেখেছি। হ্যাঁ এইগুলো হয়েছে, তবে এরম কিছু না, মানে সিরিয়াস কিছু নয় কি যে হ্যাঁ একদম রাগ করে ব্লক করে চলে গেলাম, এরম কিছু না, কারণ আমি ওকে ছাড়া থাকতে পারি না। তো ধরো মেঘা খুব প্রচন্ড রাগ করেছে, তুমি কোন গানটা করে ভাঙাবে ওর? এরকম একটা গান শুনি, ধরো প্রচন্ড রাগ করেছে, মুখ ঘুরিয়ে আছে, মুখ আর তোমার দিকে ফেরাচ্ছে না, ঠিক আছে, তুমি কোন গানটা শোনাবে আজকে? শোনাও, তুমি রাগ করে থাকো। যে কোনো রোমান্টিক গান শোনাবো আর কি। শুনি, দুটো রোমান্টিক গান শুনে নিলাম, একদম ফাটাফাটি ছিল, আমার ওই জন্য শুধু গান শুনতে ইচ্ছে করছে। যদি কখনো রাগ করো, তাহলে যদি রাগ ভাঙাই, তাহলে একটা হিন্দি গান শোনাবো। গানের ভালো হয়েছে। লিরিক্স গুলোকে বুঝতে হবে, গানের কি ভাষাগুলোকে, সুন্দর। তাহলেই আরো রাগ গান ভেঙে যাবে। শুরু করার আগে বলে দিল যে রাগ যদি করো তাহলে এরকম ভাবে এইরকম একটা গান শোনাবো। আর ওর গলায় তোমার কোন গানটা সবচেয়ে ভাল লাগে? ও যেটা ফার্স্টে যে গানটা গাইলো আমার খুব ভাল লাগে, মানে ওর গলায় স্পেশালি আমার বাংলা গান শুনতে খুব ভাল লাগে, পুরোনো দিনের কিশোর কুমারের যে গানগুলো, কুমার শানুর যে গানগুলো, এই ধরনের গান আমার ভীষণ ভাল লাগে। যেমন একটা গান ছিল, আচ্ছা তুমি বলবে না, দাঁড়াও আমি দেখি সৌরভ ওকে কতটা ভালোবাসে। সৌরভ ওর পছন্দের একটা গান তুমি করো। চলো এক লাইন শোনাচ্ছি। খুব ভালো করে গাও। হো লা 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 লা। এতক্ষণ সৌরভ কথা বলছিল না, কিন্তু আমি এখন সৌরভের ওপর পুরো অনুষ্ঠানটাই ছেড়ে দিলাম। সৌরভ যা খুশি বলতে পারে, যে কোনো ওর অভিজ্ঞতার কথা শুনে তারপর আমি অনুষ্ঠানটা শেষ করব। কালকের অভিজ্ঞতাটাই বলি। রিসেন্ট আমার সাথে একটা ঘটনা ঘটে কালকে। আমি কালকে মেট্রোতে গিয়েছিলাম ভিডিও বানাতে। আচ্ছা, যারা আমার পেজে ভিডিওটা দেখছো তারা বুঝতে পারবে, কালকে শিশে উমরে কি প্যার গানটা গাইলাম স্টেশনের বাইরে, মানে মেট্রো লাইন চলছে, পেছন দিয়ে মেট্রো যাচ্ছে আমার, আর আমি এই পাশে একটা গান ধরেছি। তো সেখানে গান করছি, কিছু কেমন পাবলিক দেখে দেখে গেল। হ্যাঁ, তো আমি তারপরে মেট্রো থেকে বাড়ি ফিরছি যখন, আমার ওই বাইরে গান করতে যে একটু সময় দেরি হয়ে গিয়েছিল। মানে একটা টাইমিং আছে, মেট্রো কার্ড দিয়ে গেট পাস করতে একটা টাইমিং আছে, আধা ঘন্টা ছাড়া ছাড়া একটা করে মেট্রো যায়, তো 2 ঘন্টা টোটাল টাইম দেয় গেট পাসে। তো 2 ঘন্টা আমার পেরিয়ে গিয়েছিল, আমি স্টেশনে দাঁড়িয়ে গান করছিলাম বলে। দিয়ে পরে যখন গেট পাসে বেরোচ্ছি, এক্সিট করছি, তখন কার্ডটা দিয়ে গেটটা খুলছি, এরর দেখাচ্ছে, মানে টাইমিং লিমিটটা শেষ হয়ে গেছে। তো আমাকে সিকিউরিটি যিনি টিকিট দেন, ওই পুলিশ বোধহয় ওখানের, তো আমাকে ডাকলো, বলছে কোথায় ছিলে তখন? আমি স্যার এরকম স্টেশনে ছিলাম, আমি বসে একটু প্র্যাকটিস করছিলাম, যে গান করি ভিডিও করি এসব কিছু বলিনি। বলছে এটা জানো তো এটা ইল্লিগাল, যে 2 ঘন্টা পেরিয়ে গেলে তুমি কোনোভাবে মেট্রো স্টেশনে থাকতে পারো না, কারণ টাইমিং দেওয়া রয়েছে, 30 মিনিট ছাড়া ছাড়া মেট্রো দেয়। তো তুমি দুটো যদি মিস করো, তোমার হাতে 4টে অপশন আছে, মানে 4 বার তুমি যেতে পারবে 2 ঘন্টায়। আমি 4 বারও যাইনি, তারপরে এটাতে যখন এসেছি আর গেটটা খুলে নি, সেই জন্য বলছে যে তাহলে তোমার ফাইন হবে, এখন তোমাকে ছাড়া যাবে না, স্যার আসুক কথা বলবেন। আমি বলছি স্যার আমি তো তেমন কিছুই করিনি যে ফাইনটা হবে, আমি জাস্ট বুঝতে পারিনি যে বেরিয়ে গেছে 2-3টে মেট্রো। তো আমাকে বলছে অপেক্ষা করো, আদারওয়াইজ তুমি পেপার দিচ্ছি, ওখানে লেখো যে তুমি কি করছিলে, কেন ছিলে, নাহলে তোমার জরিমানা হবে, প্লাস যদি বেশি বাড়াবাড়ি করো জেলও হতে পারে। তখন আমি চিন্তায় পড়ে গেছি, 9:30 বাজে রাত, লাস্ট মেট্রোটাই। তো হঠাৎই তাদের অফিসের ভিতর থেকে একজন স্টাফ বেরিয়ে এলো, এই দাদা তুমি এখানে কি করছো? আমি বলছি ভিডিও দেখো নাকি? বলছে হ্যাঁ, তুমি এত ফেমাস, তুমি তাহলে এরকম কি করছো এখানে, তোমার কি দরকার? আমি বলছি এরকম গিয়েছিলাম, বুঝতে পারিনি মেট্রো পেরিয়ে গেছে কটা, গেটটা খুলছে না কার্ডটা দিয়ে। বলছে আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি ব্যবস্থা করে দিচ্ছি। গেল, ছেলেটার সাথে কথা বললো, ওদের যে টিকিট দিচ্ছিল সে ছিল, যে এরকম মেট্রোতে গান বাজনা করে, একে দেখোনি? আমি তখন মনে মনে ভাবছি বেঁচে গেলাম, আজকে উদ্ধার হয়ে গেলাম শুধু গানের জন্য। কারণ মেট্রোতে গান করি, টোটালি মেট্রোর পুলিশরা বা স্টাফেরা সবাই জানে, আমি যেখানে টিকিট কাউন্টারে টিকিট কাটতে যাই ওরাও মুখ চিনে, ওরাও গান বাজনা করে, বলবে একসাথে হবে কোনো দিন। একদিন তো স্টেশনে যে গানও শোনালাম, স্যার ছিল একজন আরপিএফ,
যিনি মেট্রো আচ্ছা। ইয়েতে এখানে কাজ করে, জব করে। তো ওনার নাম্বার রয়েছে আমার কাছে। আমাকে বলে রেখেছে যে কোনোদিন যদি কোনো মেট্রোতে প্রবলেমে পড়ো আমাকে শুধু একটা কল দেবে। তো আমার কালকে কল করারও প্রয়োজন হয়নি। বলল যে, "তুমি তাহলে এই জিনিসটা করছো, এটা করো না। তুমি ফেমাস রয়েছো কলকাতায় আমরা জানি। কলকাতার মেট্রোটাকে ভালোভাবে প্রেজেন্ট করছো, এভাবেই করো। হ্যাঁ, আমরা চাই না কখনো যে কিছু খারাপ হোক বা আমরা কোনো ইল্লিগাল কাজ করি।" মানে ওই যে টিকিটটা লক হয়ে গেল, কার্ডটা, ওই কার্ডের লকটা খুললে ওদেরকে নাকি চার্জ দিতে হয়। আচ্ছা। তো সেই জন্য আমাকে বলছে, "তোমার ৳250 ফাইন লাগবে।" আমি বলছি, "ফাইন তো এর আগে কখনো দিইনি। এর আগেও একবার হয়েছিল লেট এরকম।" হুম। তো একটু বসিয়ে রাখলো। ভিডিও দেখাও, আজকে কি ভিডিও করলে? আমি সরাসরি ফোনটা নিয়ে দেখালাম, "দাদা দেখুন, একটা মেট্রো স্টেশনে একটা ভিডিও করেছি, একটা মেট্রোর ভিডিওতে ভিডিও করেছি।" ভিডিও দুটো দেখলো, বলল, "বাহ! চালিয়ে যাও। এটা তোমার প্রফেশন। তোমাকে মনে রাখতে হবে যে তুমি যেটা করছো করো, তাতে আমাদের কোনো বাধা নেই। কিন্তু তোমাকে একটু জিনিস খেয়াল রাখতে হবে যে এই লিমিটেড টাইমটার মধ্যে তুমি যাবে আর চলে আসবে।" তো ওই কালকে না কোনো ফাইন, না জেলের ভয়, না পুলিশের ভয়, সরাসরি ওখান থেকে চলে এলাম। শুধু ওই পরিচয় পেয়েছে যে আমি গান তোমার করি। গান হ্যাঁ, গান, তোমাকে আর কি ভালোবাসা কালকে। মানুষের, হ্যাঁ। ওটাই আমাকে বাঁচিয়ে দিল। এইটা কালকের ঘটনা। ওদের দুজনকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা রইলো তোমাদের জন্য। আমাদের চ্যানেলের পক্ষ থেকে খুব খুব ভালো থাকো, ভালোবাসায় এভাবেই একসাথে থেকে যাও। আজকে এই পর্যন্তই। তোমরা অনেক ভালো থাকো আর অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য।